মণিলাল বাবুর যদি কোনো বিশেষত্ব থাকতো, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকমও হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনাই করতে পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তিনি নিজে আছেন, নিজে থাকবেন, এটাই যথেষ্ট। মণিলাল বাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার আপত্তি করার কিছু ছিল না। কিন্তু এখন এই আলাপের পর সেটা সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নেহাতই দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটায় পৌঁছালেন। বেশ গুমোট করেছে, মণিলাল বাবু বললেন। রাতের দিকে বৃষ্টিও হতে পারে, আর তার মানেই কাল থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন। 6:12। ট্রেনটা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জড়ভাবটা কাটাবার জন্য একটা হাই তুলে বললেন, বৃষ্টি হলেও ঘন্টা 4-5 আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সুপুরি খাবেন? মণিলাল বাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটো বার করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুর পকেটেও একটা কৌটোতে সুপুরি ছিল। তিনি সেটা আর বার না করে, সেটার কথা উল্লেখ না করে মণিলাল বাবুর কৌটো থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তেই ট্রেনের আওয়াজ শোনা গেল। আজ ট্রেনটা 6টার একটু আগেই চলে এসেছে। মণিলাল বাবু রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, 7 মিনিট বিফোর টাইম। পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্য দিনের চেয়ে চারিদিকে একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরও বেশি উজ্জ্বল মনে হচ্ছে। এখনও অনেক দূরে ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে যাচ্ছে। এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখে জল এসে যায়। ক্রিং ক্রিং সাইকেল চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে। সর্বনাশ! লোকটা থামবে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল। লোকটা তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচণ্ড দাপটে এগিয়ে এসেছে। চোখ ঝলসানো হেডলাইট, দূরত্ব আন্দাজ করা কঠিন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁপতে শুরু করবে। ট্রেনের শব্দে কান পাতা যায় না। মণিলাল বাবু রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন। একটা বিদ্যুতের চমক, আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে দুহাত দিয়ে মণিলাল বাবুর পিঠে মারলেন ধাক্কা। তার ফলে মণিলাল বাবুর দেহটা দুহাত উঁচু কাঠের রেলিংয়ের ওপর দিয়ে উল্টে শটান চলে গেল নিচে, একেবারে রেল লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তেই রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করেছে। রতনবাবু আজ আর ট্রেন চলে যাবার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তার মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে, আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। রতনবাবু র্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পশলা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষে রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তার কেমন যেন খটকা লাগলো। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনের ঘরটা তো এরকম না। এরকম টেবিল, এরকম ভাবে সাজগোজ, দেয়ালে এরকম ছবি। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিদঘুটে ভুল রে বাবা! এই যে কালিকা হোটেলে এসে পৌঁছেছেন তিনি, ওইখানেই তো মণিলাল বাবু ছিলেন। বৃষ্টিতে ভিজলেন নাকি? কে একজন প্রশ্ন করল তাকে। রতনবাবু ঘুরে দেখলেন মাথায় কোকড়া চুল, সবুজ র্যাপার গায়ে দেওয়া একজন লোক। বোধহয় এই হোটেলেরই বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছে। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, সরি, ভুল হয়ে গেছে। আপনাকে দেখে হঠাৎ মণিলাল বাবু মনে হয়েছিল। এই প্রশ্নটা শুনে এই প্রথম রতনবাবুর মনে একটা সন্দেহ জাগল। তিনি যে খুনটা করলেন সেটা সব দিক বিবেচনা করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজন যে একসঙ্গে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে,
কিন্তু দেখা মানেই কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি মনে আছে কথাটা? আর যদি থাকেও, তার মানেই কি সন্দেহটা তার উপরেই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়বার পর আর তাদের কেউ দেখেনি, এই কথা রতনবাবু খুব ভালোভাবে জানেন। আর ওভারব্রিজে পৌঁছানোর পর, ও হ্যাঁ, সেই সাইকেলওয়ালা তো তাদের দুজনকে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে। কিন্তু তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। ওভাবে দ্রুত বেগে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কি সেই লোকটা তাদের মুখ চিনে রেখেছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মনিলাল বাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর উপর সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এসব কথা রতনবাবুর কিছুতেই বিশ্বাস হলো না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবু কালিকা হোটেলে বসে এক কাপ চা খেলেন। 7:30 নাগাদ বৃষ্টি থামলো। রতনবাবু সটান নিউ মহামায়া হোটেলে চলে এলেন। কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন, সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাতে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্ত মনে চোখ বুঝলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়, তার সঙ্গী নেই, সঙ্গীর কোনো দরকারও নেই। তাই তিনি এতকাল যেমনভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনভাবেই কাটাবেন। এর চেয়ে আরাম আর কি হতে পারে?